লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আইনজীবী সাইফুল আদালতে কর্মবিরতি, জড়িতদের বিচারের আশ্বাস উপদেষ্টার। আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনজীবী সাইফুল হত্যায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সহ ইসকন নিষিদ্ধের দাবি। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের রিট। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন, সরকারের পদক্ষেপ জানতে চান আদালত। বিভেদ সৃষ্টিকারীরা দেশের শত্রু না মিত্র তা সবাইকে বুঝতে হবে বলছে বিএনপি। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতার চেষ্টার অভিযোগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় তারেককে অব্যাহতি। 14 মাসের লড়াই শেষে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি, পথে পথে উচ্ছ্বাস। দক্ষিণে ফিরছে বহু মানুষ, সতর্ক করল তেল আবিব। Again a huge appeal and given. Bangladesh go on to beat Ireland to lead the series 1-0. মিরপুরে প্রথম ওয়ানডেতে আইরিশদের উড়িয়ে দিল টাইগ্রেসরা। ব্যাটে বলে দাপট, শারমিনের সেঞ্চুরি মিসের আক্ষেপ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের উপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও 21 জনকে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে লোহাগড়ায় নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়। সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের উপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, সিএমপি কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারা দেশ। বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ, মিছিল, সমাবেশ। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা। সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেয় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরই প্রতিবাদে বুধবার সকালে রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরী সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা নগরী সদর রোডে সমাবেশ করে সাইফুলের হত্যাকারীদের বিচার দাবি করেন। আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ববন্ধ রয়েছে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিচার চাই অবিলম্বে। ইসলাম সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আর কোন সাইকেলকে হাতে চাই না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গি মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইনজীবীকে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী ফোরাম। দুপুরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং প্রোপাগান্ডা বন্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত দোয়া ও সম্প্রীতি সমাবেশে এই দাবি জানায় সমন্বয়করা। তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভারতীয় যে আগ্রাসন চলছে তা অচিরেই বন্ধ করতে হবে। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। দেশের গোয়েন্দা সংস্থা আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ডে না জড়াতে সবার প্রতি আহ্বান জানান তারা। এ সময় চট্টগ্রামে ইসকনের সমর্থকদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া করা হয়। আপনারা কি মনে করেন ইসকন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে জঙ্গি ইসকনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইয়েরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি 24 ঘন্টায়। যে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা, এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবিলা করছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। শিউলি রায়ের রিপোর্ট।
গেল ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হয় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। যারা বিভেদ ছড়িয়ে দিচ্ছে তারা দেশের শত্রু না মিত্র তা সবাইকে বুঝতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে কোনো কিছুর সংস্কার করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, স্বৈরাচারের দোসরদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। স্বৈরাচারের যত দোসর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। কারণ তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পকেট করে তারা আজকে টাকার কুমির বনেছে। আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে, 15.5 বছরে জোগাড় করেছে। আর সংঘাতে জড়ানো, গণমাধ্যমে হামলা, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা সহ দেশের চলমান পরিস্থিতিতে আক্ষেপ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। এদিকে মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হচ্ছে। এগুলো কিশোর আলামত। আমাদের প্রায় 2000-এর মতো মানুষকে, সাধারণ মানুষকে, এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালত 7 বছর কারাদণ্ড দিলেও হাইকোর্টে খালাস পেলেন সব আসামি। বুধবার বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই এখন বিচারের আওতায়। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এরপর রায়ের বিরুদ্ধে 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকেও অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে তাদের অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। 2 এর বিচারক আবু তাহের। আর 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। মামলা থেকে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন। তারা বলেন, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ছিল বানোয়াট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার ফসল। মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা কারাগারে গিয়ে হাজত খেটেছি। ইটস এ ফ্যাক্ট যে এটা একটা মিথ্যা, বানোয়াট, কনকক্টেড এবং প্রতিহিংসামূলক মামলা। এবং এই গত 16 বছর 2018 সালে 26 ফেব্রুয়ারি বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও রাষ্ট্রের 158 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে 16 জনের বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন, যাদের মধ্যে বিভিন্ন সময় 9 জনের মৃত্যু হয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। জানা গেছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া। পরে বিকেল 3:15টার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি। বিশেষায়িত চিকিৎসার জন্য 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী মাসের শুরুতে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন খালেদা জিয়া। লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যা সহ নানা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। আরে সামনে ঢুকেন কেন? এখানে তো আছে ভাই। রাজস্ব ফাঁকি ও চাঁদাবাজির 2 মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে 26 লাখ টাকা কর ফাঁকির অভিযোগে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় তাকে খালাস দেন বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম। এদিকে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমান সহ 8 জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ জানায়, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে এই মামলা করেছিলেন বাদী। আদালতের আদেশের পর এসব তথ্য জানান আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন ভুইয়া। উনার বিরুদ্ধে যে 26 লক্ষ টাকা উনি কর প্রদান করেন নাই, এই মর্মে তৎকালীন সময়ে দুদকের ইন্দোনে এনবিআর মামলাটি দায়ের করে এবং সেই মামলা যেহেতু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী ছিল, সেই মামলায় অধ্যকার বিজ্ঞ আদালত বিশেষ জজ 10 থেকে উনাকে ওই মামলা খালাস প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিং এ। শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো প্রবাদ সৃষ্টি না হয়,
এবং তারা যেন বেতন পান, তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনো আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে ছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে প্রয়োগ করার ব্যবস্থা করবে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থ্যাংক ইউ। আর কোন ভাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার দুপুরে টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলাবর্ষণ মহড়া পরিদর্শন করে এই কথা বলেন তিনি। জানান পরিবহন বিমানের সক্ষমতা বেড়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমানে প্রস্তুত। এ সময় বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন কৌশল প্রদর্শন করে। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের এই মহড়াতে আপনারা দেখেছেন আমরা আমাদের বিমান বাহিনীর যেসব সক্ষমতা আছে সেগুলি প্রদর্শন করেছি। আমাদের বৈমানিকরা ফাইটার, ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার 3 ধরনেরই আমাদের সক্ষমতা আছে। আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ করা ছাড়াও ট্রুপস ইনসারশন, কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ এবং সার্চ অ্যান্ড রেস্কিউ, তারপরে আমাদের যেটা শান্তিকালীন সময় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিও আমাদের রয়েছে, সেটারই একটা প্রদর্শন হয়েছে।